ולכן הדבר הזה מכניס אותנו לסוג של בידוד. האם נוכל לצאת מהבידוד הזה? כן. গোটা বিশ্ব যখন অশ্রু চোখে গাজার শেষ বিদায়ের দিকে তাকিয়েছিল, ঠিক তখনই নিঃশব্দে পতন ঘটল ইসরায়েলের। হাঁটু গেড়ে বসল নেতানিয়াহুর পাপের দুর্গ। কোনো ঘোষণা ছিল না, কোনো শব্দ ছিল না, শুধু ছিল পতন। বিচ্ছিন্ন হয়ে পড়ল বিশ্ব থেকে। আমরা সবাই জানি মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে, কিন্তু আমরা যা জানি না তা হলো এই আগুনের পেছনে আসল খেলোয়াড় কে। কেন হঠাৎ করে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র আমেরিকা চুপ হয়ে গেল? কেন ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ এবং অপরাজেয় সেনাবাহিনী থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সংবাদ সম্মেলন করে নিজেদের পরাজয় আর বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার কথা স্বীকার করতে হলো? সবচেয়ে বড় প্রশ্ন হলো, চীনের নাম কেন আসছে? ইসরায়েলের বিরুদ্ধে এই অদৃশ্য যুদ্ধে চীন ঠিক কখন, কোথায় এবং কিভাবে যোগ দিল? কি সে ভয়ঙ্কর আক্রমণ যার এক আঘাতে নেতানিয়াহুর পতন ঘটল এবং ইসরায়েলকে একঘরে করে দেওয়া হলো? আজকের এই ভিডিওতে আমরা সেই অদৃশ্য যুদ্ধের মুখোশ উন্মোচন করব, যা মূলধারার মিডিয়া আপনাকে কখনোই দেখাবে না। আমরা আপনাকে নিয়ে যাব পর্দার আড়ালের সেই গোপন বৈঠকে, যেখানে একটি দেশের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল শুধুমাত্র একটি স্মার্টফোনের স্ক্রিনে। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ ক্লাইম্যাক্সে যে সত্যটি প্রকাশ পাবে তা আপনার ভূরাজনীতি দেখার দৃষ্টিভঙ্গি চিরদিনের জন্য বদলে দেবে। এই গল্পের শুরুটা বুঝতে হলে আমাদের কয়েক ধাপ পেছনে যেতে হবে। গাজায় ইসরায়েলি অভিযানের পর থেকে বিশ্বজুড়ে জনমত দ্রুত ইসরায়েলের বিপক্ষে চলে যাচ্ছিল। একদিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, অন্যদিকে পশ্চিমা দেশগুলোতে ক্রমবর্ধমান চাপ। সব মিলিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন। কিন্তু নেতানিয়াহু, যাকে ভূরাজনীতির এক ধূর্ত খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়, তিনি জানতেন আসল যুদ্ধটা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, বরং মানুষের মনেও লড়তে হয়। তিনি প্রকাশ্যে অভিযোগ করতে শুরু করেছেন যে কাতার এবং চীনের মতো দেশগুলো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে পশ্চিমা মিডিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তিনি বিশেষ করে টিকটকের কথা উল্লেখ করেন, কারণ তিনি বুঝতে পারছেন যে তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য এর চেয়ে শক্তিশালী মাধ্যম আর নেই। তিনি তার দেশের নিরাপত্তা সংস্থাকে নির্দেশ দেন এই ইনফ্লুয়েন্স অপারেশন মোকাবেলা করার জন্য পাল্টা ব্যবস্থা নিতে। নেতানিয়াহু বিশ্বাস করতেন তিনি এই ডিজিটাল যুদ্ধটাও জিতে যাবেন, ঠিক যেভাবে তিনি আগের অনেক রাজনৈতিক যুদ্ধ জিতেছেন। তার সবচেয়ে বড় ভরসা ছিল আমেরিকা, ঐতিহাসিক মিত্র যারা সবসময় ইসরায়েলের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আরব বিশ্ব ছিল বিভক্ত। কিন্তু নেতানিয়াহু একটি বড় ভুল করতে যাচ্ছেন। তিনি তার প্রতিপক্ষের শক্তিকে ছোট করে দেখেছিলেন এবং তাদের হাতে থাকা নতুন অস্ত্রের কথা তিনি কল্পনাও করতে পারেননি। সে অস্ত্র কোনো মিসাইল বা পারমাণবিক বোমা ছিল না, ছিল তার চেয়েও ভয়ঙ্কর কিছু। নেতানিয়াহু যখন ডিজিটাল দুনিয়ার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তার প্রতিপক্ষরা মাঠের খেলায় প্রথম চালটি দিল। হঠাৎ করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একটি ব্রেকিং নিউজ আসে, ইসরায়েল কাতারের রাজধানীতে একটি ভয়াবহ হামলা চালিয়েছে। খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে, কিন্তু এখানে একটি রহস্য ছিল। হামলার কোনো সুস্পষ্ট প্রমাণ ছিল না, কোনো স্যাটেলাইট ইমেজ বা হতাহতের নিশ্চিত খবরও ছিল না। ইসরায়েল তাৎক্ষণিকভাবে এই অভিযোগ অস্বীকার করে, কিন্তু তাতে কিছু আসে যায় না। যা হওয়ার তা হয়ে গিয়েছিল, চালটি দেওয়া হয়ে গিয়েছিল। এই একটি খবরের প্রতিক্রিয়া যা ঘটল তা ছিল অভাবনীয়। কয়েক ঘন্টার মধ্যে গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি একটি জরুরি বৈঠকে বসে। জিসিসি ঘোষণা করে যে কাতারের উপর এ হামলা সব সদস্য রাষ্ট্রের উপর হামলা হিসেবে গণ্য করা হবে এবং তারা তাদের জয়েন্ট ডিফেন্স মেকানিজম সক্রিয় করবে। অর্থাৎ এটা ছিল ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত সামরিক পদক্ষেপের একটি প্রচ্ছন্ন হুমকি। এখানে শেষ নয়, এরপর অনুষ্ঠিত হয় আরব ইসলামিক সামিট। মুসলিম বিশ্বের নেতারা এক সুরে ইসরায়েলের নিন্দা জানায় এবং কাতারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করে। প্রতিবেশী মিশর থেকেও আসে কঠোর হুঁশিয়ারি। জেনারেল সামির ফারাক বলেন, যদি ইসরায়েল মিশরে থাকা হামাস সদস্যদের উপর হামলা করে, তবে পুরো মিশরীয় সেনাবাহিনী সিনাই উপত্যকায় প্রবেশ করবে এবং ইসরায়েলের সাথে শান্তি চুক্তি তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে। বাইরে যখন এই কূটনৈতিক ঝড় বইছে, তখন ইসরায়েলের ভেতরেও শুরু হয়েছে ভাঙন। টাইমস অফ ইসরায়েলের এক ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জুমির যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকে চিৎকার করে ওঠেন। তিনি নেতানিয়াহুর নতুন করে গাজায় আক্রমণ শুরু করার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন এবং জিম্মিদের মুক্তির জন্য চুক্তি করার উপর জোর দেন। তিনি মোসাদ প্রধান এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রীর মতো শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। এটা প্রমাণ করে নেতানিয়াহুর আগ্রাসী নীতি তার নিজের সেনাপ্রধানও আর সমর্থন করছিলেন না। তিনি ক্রমশ একা হয়ে পড়ছিলেন। নেতানিয়াহু হয়তো ভেবেছিলেন বরাবরের মতো এবারও আমেরিকা তাকে বাঁচিয়ে নেবে। তিনি ওয়াশিংটনের দিকে তাকিয়েছিলেন একটি সমর্থনের জন্য। কিন্তু এবার ওয়াশিংটন থেকে যে বার্তাটি এলো তা ছিল একটি বজ্রপাতের মতো। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু একটি বাক্য বলেন, একটি ছোট কিন্তু মারাত্মক বাক্য। নেতানিয়াহু আর কাতারকে আঘাত করবে না। এ কথাটির মধ্যে কোনো অনুরোধ ছিল না, ছিল একটি সুস্পষ্ট নির্দেশ। আমেরিকা তার সবচেয়ে বড় মিত্রকে জানিয়ে দিল, অনেক হয়েছে, এবার থামো। এই একটি বাক্যই ছিল পুরো খেলার টার্নিং পয়েন্ট। ভূরাজনীতির দাবার বোর্ডে নেতানিয়াহুর রাজা চেকমেট হয়ে গিয়েছিল। তিনি বুঝতে পারলেন তার সবচেয়ে বড় রক্ষা কবচটি আর নেই।
এরপর যা ঘটল তা ছিল নেতানিয়াহুর জন্য একটি দুঃস্বপ্ন। যে ইসরায়েল নিজেকে মধ্যপ্রাচ্যের অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে দাবি করত, তারা প্রথমবারের মতো অনুভব করল বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যন্ত্রণা। নেতানিয়াহু নিজে স্বীকার করতে বাধ্য হন যে ইসরায়েল এক ধরনের বিচ্ছিন্নতার মধ্যে প্রবেশ করছে। তিনি দেশের অর্থনীতিকে এই নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রস্তুত হতে বলেন। এটি ছিল একজন দম্ভিত নেতার পরাজয় মেনে নেওয়ার ভাষণ। এই ঘটনার ফলে বিশ্ব রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য নাটকীয়ভাবে বদলে গেল। লাভবান হল কারা? কাতার, যারা নিজেদের আরব বিশ্বের রক্ষক এবং একজন দক্ষ মধ্যস্থতাকারী হিসেবে প্রমাণ করল। তুরস্ক এবং ইরান, যারা ইসরায়েল বিরোধী শিবিরে নতুন শক্তি পেল। এবং অবশ্যই চীন, যে পর্দার আড়াল থেকে পুরো খেলাটি নিয়ন্ত্রণ করল। ক্ষতিগ্রস্ত হল কে? ইসরায়েল, যারা তাদের সামরিক ও কূটনৈতিক শ্রেষ্ঠত্বের অহংকার হারালো, এবং আমেরিকা, যাদের প্রভাব মধ্যপ্রাচ্যে প্রশ্নবিদ্ধ হল। এটি ছিল একটি নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা, যেখানে সামরিক শক্তির পাশাপাশি সফট পাওয়ার এবং ইনফরমেশন ওয়ারফেয়ার সমানভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হল, কেন এত সব কিছু এত দ্রুত ঘটল? এর পেছনের আসল খেলাটা কি ছিল? উত্তরটা হলো অর্থনীতি। নেতানিয়াহু শুধু আন্তর্জাতিক সমালোচনা নিয়ে চিন্তিত ছিলেন না, তার আসল ভয় ছিল অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা ইকোনমিক আইসোলেশন। আধুনিক বিশ্বে কোনো দেশ একা চলতে পারে না। ইসরায়েলের প্রযুক্তি, কৃষি এবং প্রতিরক্ষা শিল্প বিদেশের বাজারের উপর নির্ভরশীল। তিনি ভয় পাচ্ছিলেন গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশগুলো ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এই ভয় থেকে তিনি একটি ইনফ্লুয়েন্স অপারেশনে বিপুল বিনিয়োগের কথা বলেছিলেন, যাতে বিশ্বের কাছে ইসরায়েলের একটি ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা যায়। কিন্তু তার প্রতিপক্ষরা এই দুর্বলতাকে কাজে লাগিয়েছে। তারা ইসরায়েলকে এমনভাবে উস্কে দিয়েছে যাতে ইসরায়েল একটি ভুল পদক্ষেপ নেয়। কাতারের উপর হামলার খবরটি ছিল সেই টোপ। ইসরায়েল সেই টোপ গিলেছে, আর সাথে সাথে আরব বিশ্ব এবং তাদের সহযোগীরা মিলে ইসরায়েলের উপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ তৈরি করেছে, যা নেতানিয়াহুর পতনকে অনিবার্য করে তুলেছে। এই পুরো খেলায় নৈতিকতা বা মানবাধিকারের চেয়েও বড় ছিল অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থ। এখন আমরা আসছি সেই চূড়ান্ত প্রশ্নে, চীনের ভূমিকা কী ছিল? কিভাবে তারা এই অদৃশ্য যুদ্ধে যোগ দিল? কী সে অস্ত্র যা দিয়ে তারা ইসরায়েলে আঘাত করে নেতানিয়াহুর পাপের সাম্রাজ্যে মরণ কামড় বসালো? উত্তরটা হলো, চীন কোনো মিসাইল, যুদ্ধজাহাজ বা সৈন্য পাঠায়নি। তারা এমন এক অস্ত্র ব্যবহার করেছে যা নেতানিয়াহু নিজেই ভয় পাচ্ছিলেন, কিন্তু যার আসল ক্ষমতা তিনি কল্পনাও করতে পারেননি। কাতারের উপর ইসরায়েলি হামলার যে খবরটি বিশ্বজুড়ে ছড়িয়েছিল, তার পেছনে ছিল চীনের প্রযুক্তি আর কাতারের অর্থায়নে পরিচালিত এক সুপরিকল্পিত তথ্যযুদ্ধ। এই অপারেশনের আসল উদ্দেশ্য ছিল নেতানিয়াহুর সবচেয়ে বড় ভয়কে সত্যি প্রমাণ করা, ইসরায়েলকে বিশ্ব থেকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া। তারা হাজার হাজার বট এবং এআই চালিত অ্যাকাউন্ট ব্যবহার করে ইসরায়েলের কর্মকাণ্ডের আসল চিত্র, যা মূলধারার মিডিয়া এড়িয়ে যাচ্ছিল, সেই সত্যগুলোকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়। তারা বিভিন্ন ভাষায় বাস্তব ভিডিও, প্রত্যক্ষদর্শীর বিবরণ এবং আবেগঘন পোস্ট তৈরি করে, যা পশ্চিমা দেশগুলোর সাধারণ মানুষের নিউজ ফিডে তথ্যের বন্যার মতো আছড়ে পড়ে। নেতানিয়াহু যে টিকটককে ভয় পাচ্ছিলেন, সেই টিকটকই হয়ে ওঠে তাদের প্রধান যুদ্ধক্ষেত্র। এই ডিজিটাল সুনামি এতটাই শক্তিশালী ছিল যেটি বিশ্বজুড়ে এক তীব্র ইসরায়েল বিরোধী জনমত তৈরি করে। আর এই তৈরি হওয়া জনমতের আগুনে ঘি ঢেলে দেয় কাতারের উপর হামলার খবরটি। খবরটি সত্য ছিল কি মিথ্যা তা অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। আসল উদ্দেশ্য ছিল বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ক্ষোভকে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত করা এবং ইসরায়েলের মিত্রদের প্রতিক্রিয়া জানাতে বাধ্য করা। এটি ছিল একটি পারফেক্ট ডিজিটাল চেকমেট। চীন ও কাতার কোনো গুলি না চালিয়ে যুদ্ধে জিতে গিয়েছিল। একবিংশ শতাব্দীর যুদ্ধক্ষেত্রে সুপরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়া সত্য একটি পারমাণবিক বোমার চেয়েও বেশি শক্তিশালী হতে পারে। ইতিহাস বলে, বড় বড় সংকটের পেছনে সবসময়ই সাধারণ মানুষের চোখের আড়ালে একটি ভিন্ন খেলা চলে। ভূরাজনীতির এ নতুন দাবা খেলায় যখন আপনার স্মার্টফোনটি একটি যুদ্ধক্ষেত্র, তখন সত্যকে খুঁজে বের করার দায়িত্ব কার? এই ঘটনাটি নিয়ে আপনার কি মনে হয়? আপনার বিশ্লেষণ কমেন্ট সেকশনে আমাদের জানান। আপনি যদি পর্দার আড়ালের এই সত্যগুলো জানতে আগ্রহী হন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে আমাদের পরবর্তী ইনভেস্টিগেশন আপনি মিস না করেন।